প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমরা ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে সিলেকশন মেনু নিয়ে আলোচনা করব। তো সিলেকশন মেনুর উপরে ক্লিক করলে আমরা সিলেকশন মেনুর অধীনে অনেকগুলো কমান্ড দেখতে পাবো। এই কমান্ডগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি টুল প্যানেলের কিছু সিলেকশন টুল নিয়ে আলোচনা করে নিচ্ছি। যদিও আমি এখানে এই টুলগুলো নিয়ে পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, তো সিলেকশন মেনুর সাথে সম্পর্ক রয়েছে বলেই আমি এখন পুনরায় এই সিলেকশন টুলের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছি। তো আমরা জানি সিলেকশন টুলের মাধ্যমে যখন আমরা কোনো অবজেক্ট এইভাবে সিলেক্ট করব, তো অবজেক্টের চারপাশে এইভাবে বাউন্ডিং বক্স দেখা যাবে। এই বাউন্ডিং বক্সের মাধ্যমে আমরা খুব সহজে শিফট অল্টার চেপে অবজেক্টটাকে ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করতে পারি এবং এটাকে রোটেটও করতে পারি। এছাড়াও সিলেকশন করার পরে আমরা অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মে গিয়েও অবজেক্টকে রোটেট করাতে পারবো। তো এভাবে কোনো অবজেক্টকে রোটেট, মুভ ইত্যাদি করার পূর্বে অবশ্যই সেটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হয়। তো সিলেকশন টুলের মাধ্যমে যখনই আমরা কোনো অবজেক্ট এভাবে সিলেক্ট করব, দেখুন আমি সিলেক্ট করার পরে এইখানে যে কন্ট্রোল প্যানেলটা আছে এর কিন্তু পরিবর্তন চলে আসছে। অর্থাৎ এই সিলেকশন টুলের মাধ্যমে এই অবজেক্টটা সিলেক্ট করার পরে এই অবজেক্টকে আমরা কতভাবে পরিবর্তন করতে পারবো সেটাই এই কন্ট্রোল প্যানেলে দেখা যাচ্ছে। প্রথমে রয়েছে ফিল কালার। অবজেক্টের ফিল কালারকে আমরা পরিবর্তন করতে পারবো, অবজেক্টের স্ট্রোক কালারকে আমরা পরিবর্তন করতে পারছি এবং স্ট্রোকের যে ওয়েট রয়েছে ওয়েটকে আমরা কমাতে বাড়াতে পারবো এখান থেকে, ঠিক আছে। এছাড়া রয়েছে ভেরিয়েবল ওয়াইট প্রোফাইল। ভেরিয়েবল ওয়াইট প্রোফাইলের যে অপশনগুলো রয়েছে এর মাধ্যমে আমরা স্ট্রোকের যে ভেরিয়েবল রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারছি। এবং এরপরে রয়েছে ব্রাশ ডেফিনেশন। ব্রাশ ডেফিনেশনের বক্সে অনেকগুলো ব্রাশের স্ট্রোক দেখা যাচ্ছে। তো অবজেক্টটা সিলেক্ট অবস্থায় আমরা যেই ব্রাশটাকে সিলেক্ট করে দেবো স্ট্রোকটাও সেই ব্রাশে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখুন এভাবে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্যানেলের যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা সেই অবজেক্টকে বিভিন্নভাবে এডিট করতে পারছি। এরপরে রয়েছে অপাসিটি। এখানে অপাসিটি 100 রয়েছে বাই ডিফল্ট। আমরা এটাকে 0 করে দিলে দেখুন গ্রিন কালারটা এখন হোয়াইট দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে গ্রিন কালারটা রয়েছে যেটার অপাসিটি কমিয়ে দেওয়ার ফলে এখানে সেটা দেখা যাচ্ছে না। তো ধীরে ধীরে যদি আমি অপাসিটি বাড়াই, দেখুন ধীরে ধীরে গ্রিন কালারটা স্পষ্ট হচ্ছে। এভাবে এখান থেকে আমরা অপাসিটিকে কন্ট্রোল করতে পারছি। এরপরে রয়েছে স্টাইলের অপশনে অনেকগুলো গ্রাফিক স্টাইল রয়েছে। যে স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো অবজেক্টের ভিতরে সেই স্টাইলটা অ্যাপ্লাই হবে। এভাবে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এরপরে রয়েছে রিকালার আর্টওয়ার্ক। রিকালার আর্টওয়ার্কের একটা আলাদা টিউটোরিয়ালই রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। এখানে এই কন্ট্রোল প্যানেলের এই অপশনগুলো নিয়ে আলোচনা করার কারণ হলো যে কোনো অবজেক্টকে যখন আমরা পরিবর্তন করব তখন সেটাকে অবশ্যই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এখানে কন্ট্রোল প্যানেলে এই অপশনগুলো চলে আসবে। এখানে যে হরাইজন্টাল অ্যালাইন, লেফট, রাইট, এই অ্যালাইনমেন্ট নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়ালে আলোচনা করব। এখানে আমি আলোচনা করতে গেলে টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে বেশি। তো শর্টকাটভাবে আমরা বলতে পারি যে এভাবে যদি 1, 2 বা তার ততোধিক অবজেক্টকে আমরা অ্যালাইন করতে চাই তাহলে সেই দুইটা অবজেক্ট কীভাবে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মাঝখানের যে অপশনটা আছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, দেখুন অবজেক্টগুলো সেন্টারে অ্যালাইনমেন্ট হয়েছে। তো এখানে অ্যালাইনমেন্ট করার পূর্বে অবশ্যই এর বাম দিকে যে অপশনটা আছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট এবং অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড চেক রয়েছে বলে এই অবজেক্ট দুটো আর্টবোর্ডের মিডলে অ্যালাইন হয়েছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেললাম। আন্ডু করে নিয়ে পুনরায় এই অবজেক্টটাকে সিলেক্ট করে এই দুটো অবজেক্ট কীভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে এবার আমরা অ্যালাইন টু সিলেকশন এই অপশনটা চেক দেবো। চেক দেওয়ার পরে আমরা যখন এখানে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এই অপশনে ক্লিক করব, দেখুন হরাইজন্টালি অ্যালাইন হয়েছে সেন্টার বরাবর। তো দেখুন দুইটা অবজেক্টের যে সেন্টার রয়েছে এই সেন্টার দুটো একটা সরল রেখায় চলে আসছে। এভাবে এই অ্যালাইনগুলোর যে অপশনগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আমি আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করব। যে কোনো অবজেক্টকে অ্যালাইন করার পূর্বে অবশ্যই সেই অবজেক্টগুলোকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে রয়েছে যে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টটা কি, এই লিস্টটাকে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে রেফারেন্স পয়েন্ট রয়েছে, রেফারেন্স পয়েন্টের যদি আমি মিডলে এখানে ক্লিক করি, ক্লিক করে নিয়ে এখানে যে ওয়াইড এবং হাইট রয়েছে, দেখুন এই অবজেক্টের ওয়াইড এবং হাইটকে যদি আমি বাড়াই, ওয়াইডকে যদি বাড়াই আমি, দেখুন এই দুই দিকে বাড়ছে। তো কন্ট্রোল যদি আমি আবার আন্ডু করলাম, আন্ডু করে নিয়ে এবার আমি রেফারেন্স পয়েন্টটাকে ডান দিকের যে রেফারেন্স পয়েন্ট আছে এই ডান দিকে এই সারিতে 3টা রেফারেন্স পয়েন্ট দেখা যাচ্ছে, যে কোনো একটাতে ক্লিক করলে হবে। অর্থাৎ ডান দিক থেকে রেফারেন্স পয়েন্টটা কাজ করবে এখন। এবার যদি আমি এটার ওয়াইডটাকে বাড়াই, দেখুন এটা ডান দিকের রেফারেন্স পয়েন্টটাকে ধরে বাঁ দিকে এক্সপান্ড হচ্ছে বা বড় হচ্ছে। যদি আমি আবার এটার ওয়াইডটাকে কমাই, দেখুন ডান দিকের যে রেফারেন্স পয়েন্টটা রয়েছে সেটা স্থির রয়েছে এবং এই অবজেক্টটা
হোয়াইট ডান দিকে ছোট হয়ে যাচ্ছে, আবার বাড়ালে সেটা ডান দিক থেকে বাঁ দিকে বাড়ছে, কিন্তু ডান দিকে রেফারেন্স পয়েন্টটা স্থির হচ্ছে। রেফারেন্স পয়েন্টটা আমরা যেদিকে সিলেক্ট করে দেবো অবজেক্টটাও সেই অনুযায়ী হাইট এবং হোয়াইট বৃদ্ধি পাবে। এবার যদি আমি উপরে রেফারেন্স পয়েন্টটাকে সেট করে দিই, এবার যদি আমরা হোয়াইটটাকে বাড়াই, দেখো দুই দিকে বাড়ছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু আমরা উপরে সেট করে দিয়েছি। তো উপরে সেট করে দিয়ে এবার যদি হাইটটাকে আমরা বাড়াই, দেখুন হাইটটা নিচের দিকে বাড়ছে, উপরে রেফারেন্স পয়েন্টটা কিন্তু স্থির রয়েছে। আবার যদি কমাই, দেখুন উপরের রেফারেন্স পয়েন্টটা স্থির রয়েছে। এবার যদি নিচের দিকে আমি রেফারেন্স পয়েন্টটাকে এইভাবে সিলেক্ট করে দিই হাইটটাকে যদি বাড়াই, দেখুন এবার নিচের রেফারেন্স পয়েন্টটা স্থির রয়েছে, এই অবজেক্টের উপর দিকে বাড়ছে। আবার হাইট কমালে এখানে রেফারেন্স পয়েন্টটা আমরা যেদিকে সেট করে দেবো সেটা স্থির থাকবে। সেই রেফারেন্স পয়েন্টটাকে ধরে অবজেক্টের হাইট এবং হোয়াইট বাড়বে বা কমবে। ঠিক আছে, তো রেফারেন্স পয়েন্টটা আমরা এইভাবে কাজে লাগাতে পারি। এরপরে রয়েছে অ্যাক্সিস। তো এখানে অ্যাক্সিস ভ্যালু যদি আমরা এইভাবে বাড়াই, এক্স অ্যাক্সিস এটা ডান দিকে সরে যাচ্ছে এবং বাইরের দিকে নিলে এটা বাঁ দিকে এক্স অ্যাক্সিস সরে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা স্পিন বাটন উপরে মাউসের বাটনটা চেপে ধরে এক্স অ্যাক্সিসের মান বাড়িয়ে কমিয়ে আমরা অবজেক্টটাকে বিভিন্ন দিকে মুভ করাতে পারছি। এবার যদি ওয়াই অ্যাক্সিস আমরা এটাকে মুভ করাই, তাহলে দেখুন এটা নিচের দিকে মুভ করছে। আবার মানকে যদি আমরা কমাই, তাহলে এটা উপর দিকে মুভ করছে ওয়াই অ্যাক্সিস। এভাবে যে কোনো অবজেক্টকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে এক্স ওয়াই অ্যাক্সিসে আমরা এটাকে মুভ করাতে পারি একদম অ্যাকুরেটভাবে, পয়েন্ট ওয়াইজ অ্যাকুরেটভাবে আমরা এটাকে মুভ করাতে পারি। আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে এভাবেও আমরা মুভ করাতে পারি ফ্রি হ্যান্ডে, কিন্তু সেটা আমরা খুব সূক্ষ্মভাবে মুভ করাতে পারবো না। যদি নির্দিষ্ট কোনো ডিজাইনের ভিতরে এভাবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা অবজেক্টকে বিভিন্ন দিকে মুভ করতে চাই, তাহলে এখানে এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে মান রয়েছে সেটাকে আমরা এভাবে স্পিন বাটনের মাধ্যমে কমিয়ে বাড়িয়ে পয়েন্ট ওয়াইজ এটাকে মুভ করাতে পারবো খুব সূক্ষ্মভাবে। তাই আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিস এই দুইটা অপশন ব্যবহার করব। এবং হাইটের বেলাও তাই, অবজেক্টটাকে যদি আমরা এক পয়েন্ট করে বাড়াতে চাই ওয়াইড, তাহলে আমরা এভাবে এই স্পিন বাটন দুটো ব্যবহার করব, ওয়াইড এবং হাইটের। এরপরে যে অপশনটা রয়েছে আইসোলেট সিলেক্টেড অবজেক্ট। তো আইসোলেট সিলেক্টেড অবজেক্ট এই অপশনটা দেখানোর জন্য আমরা এখানে এই দুইটা সার্কেলকে এভাবে ওভারল্যাপিং করলাম। ওভারল্যাপিং করে দুইটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে আমরা চাচ্ছি যে নিচের যে সার্কেলটা আছে সেটাকে একটু ডানে সরাবো। এখন কিন্তু আমরা সহজে এটাকে ডানে সরাতে পারছি না, কারণ দুইটা গ্রুপ অবস্থায় রয়েছে। যদি আমরা ডাবল ক্লিক করি, এভাবে ডাবল ক্লিক করার পরে আমরা যদি এভাবে মুভ করাই, তাহলে কিন্তু আমরা উপরের যে সার্কেলটা আছে সেটাকে সরাতে পারছি। ঠিক আছে, তো এটাকে বলে আইসোলেটেড মুড। এই আইসোলেটেড মুডটা আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। অর্থাৎ গ্রুপের ভিতরে এই দুইটা ইমেজ রয়েছে, এটাকে ক্লিক করলে এই গ্রুপটা সিলেক্ট হয়ে গেল। এবং এবার আমরা যদি আইসোলেট সিলেক্টেড অবজেক্ট এই আইকনে ক্লিক করি, তাহলে আইসোলেট হয়ে গেল। এবার আমরা এভাবে উপরে যে ইলিপসটা আছে সেটাকে এভাবে মুভ করাতে পারছি এবং নিচেরটাকে এভাবে মুভ করাতে পারছি। এবং আইসোলেটেড মুড থেকে বের হওয়ার জন্য এখানে ব্যাক টু অন লেভেল এভাবে ক্লিক করে আমরা বের হয়ে আসতে পারি। এই দুটো অবজেক্ট এভাবে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপটাকে আমরা সিলেক্ট করতে পারছি। তো মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলেও আমরা আইসোলেট মোডে চলে যেতে পারি, অথবা গ্রুপের যে দুটো অবজেক্ট রয়েছে সেটাকে এভাবে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে আমরা এই আইকনের মাধ্যমেও আইসোলেট সিলেক্টেড অবজেক্ট মোডে চলে যেতে পারি। এরপরে যে অপশনটা রয়েছে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট সিমিলার অবজেক্ট। এটা দেখার জন্য আমরা এটাকে আমি পুনরায় আনগ্রুপ করে দিয়ে এভাবে এটাকে আলাদা করে ফেললাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে সিমিলার যে অবজেক্টটা সিলেক্ট অবস্থা থাকবে সেগুলো সিলেক্ট হবে। যেমন এখানে এই রেক্টাঙ্গুলারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমি এই আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই রেক্টাঙ্গুলারের মতো যে রেক্টাঙ্গুলার রয়েছে অর্থাৎ ব্ল্যাক কালারে, সেটা এইভাবে সিলেক্ট হয়ে গেল। দেখুন, ঠিক আছে। এবার আমি রেড কালারের যে লিস্ট আছে সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। দেখুন এই রেড কালারের লিস্টের মধ্যে কোনো লিস্ট নেই দেখে এটা সিলেক্ট হয়নি। এবার আমি এই ব্লু কালারের স্টারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আইকনে ক্লিক করলাম। এই আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে যে কালার ওয়াইজ সিলেক্ট হচ্ছে, অর্থাৎ সিমিলার অবজেক্ট কালার ওয়াইজ যে অবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ সিমিলার কালারের যে অবজেক্টগুলো রয়েছে সেটা সিলেক্ট হচ্ছে এই আইকনের উপরে ক্লিক করে। এটা আমি টেস্ট করার জন্য আরও কিছু অবজেক্ট ড্র করছি। তারপর এখানে আমি আরেকটা রেক্টাঙ্গুলার ড্র করছি। ড্র করে নিয়ে আমি এটার কালারটা রেড করে দিলাম এভাবে আইড্রপার টুলের মাধ্যমে। এভাবে সিলেক্ট অবস্থায় আমরা যখন আইড্রপার টুলের মাধ্যমে অন্য কোনো অবজেক্টের উপর ক্লিক করব, সিলেক্টকৃত অবজেক্টটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি। যে এবার আমরা এই অবজেক্টটা সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সিমিলার যে কালার রয়েছে, যে সিমিলার কালারের অবজেক্টটা এভাবে সিলেক্ট করে নিয়েছে। এটার অপোজিট 37 রয়েছে, অপোজিটটা 100 করে দিলাম। তো এভাবে এই আইকনটার মাধ্যমে আমরা সিমিলার কালার যে অবজেক্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে পারি। অবশ্যই এখানে প্রথমে একটা অবজেক্টে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এই
ব্ল্যাক কালারের ইলিফটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট সিমিলার কালার করে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক কালারের যে অবজেক্টগুলো আছে সবগুলো এভাবে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা এখানে রেড কালারের যে ইলিফটা আছে সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে সবার শেষে যে ট্যাগুলোটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট দেখতে পাচ্ছি, দেখুন অল দেখা যাচ্ছে। এখানে ফিল কালারের অপশন আছে, ফিল কালারে ক্লিক করার সাথে সাথে রেড কালারের যত অবজেক্ট আছে সেগুলো সিলেক্ট হয়ে গেল। তো ফিল যে কালারগুলো আছে সেগুলোর সাথে সিমিলার যে কালার আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখুন ব্লু কালারের এখানে স্টারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে বাকি যে দুটো অবজেক্ট আছে যেগুলো ব্লু কালার সেগুলো সিলেক্ট হয়ে যাবে অল। দেখুন অল দেওয়ার সাথে সাথে ব্লু কালারের যে অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। যেটা আমরা পূর্বে দেখেছিলাম যে সিলেক্ট সিমিলার অবজেক্ট এই অপশনের মাধ্যমে করেছিলাম, সেটাই আমরা এখানে এইভাবে করতে পারছি। এবার আছে যে স্টক কালার, এই কভারটা অ্যাপ্লাই করার পরে এখানে আমি স্টকের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্লু কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার দিয়ে স্টকের মানটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 8 দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এই পিঙ্ক কালারের যে ইলিফটা আছে সেটারও একটা স্টক দিয়ে দিচ্ছি, এই স্টকের মান আমরা বাড়িয়ে দিচ্ছি 9, ঠিক আছে। এখানে এই ডিজাইনের ভিতরে যে শেপগুলোর স্টক কালার একরকম রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করবো। তারপর আমরা চাচ্ছি যে এখানে এই রেক্টাঙ্গুলারের যে স্টক কালার ব্লু রয়েছে, অন্যান্য যে অবজেক্ট রয়েছে বা শেপ রয়েছে সেগুলোর স্টক কালার যদি ব্লু হয়ে থাকে সেগুলো একসাথে সিলেক্ট হবে। তাহলে আমরা সর্বপ্রথমে এই রেক্টাঙ্গুলারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা এখানে অল সিলেক্ট করে দিয়ে পুনরায় আমরা এখানে স্টক কালারে ক্লিক করব। স্টক কালারে ক্লিক করার সাথে সাথে স্টক কালারটা সিলেক্ট হয়ে গেল, স্টক কালারের বাঁ দিকে চেক চলে আসলো এবং এখানে ইলিপসের স্টক কালারটাও যেহেতু ব্লু সেহেতু এই দুইটা অবজেক্ট এভাবে সিলেক্ট হয়ে গেল। দেখুন এরপর হচ্ছে ফিল অ্যাড স্টক কালার, যেসব অবজেক্টে ফিল এবং স্টক কালার একই রকম সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। তো এখানে আমি এটা বোঝানোর জন্য এখানে এই যে স্টারটা রয়েছে এই স্টার এবং শিপ কি চেপে ধরে দুইটা স্টারকে সিলেক্ট করলাম, যেহেতু এই দুইটা ফিল কালার একই রকম, অথবা এই স্টারটা এবং এই রেক্টাঙ্গুলারটাকে একসাথে শিপ কি চেপে ধরে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এই দুইটার স্টক কালার দিয়ে নিই, ব্ল্যাক স্টক কালার দিলাম এবং হোয়াইটটাকে আমি বাড়িয়ে দিচ্ছি 5 করে দিলাম, ঠিক আছে। 5 করে দিয়ে যে কোনো একটা শেপ কীভাবে সিলেক্ট করলাম সিলেকশন টুলের মাধ্যমে, সিলেক্ট করে নিয়ে আমি এখানে গিয়ে ফিল অ্যাড স্টক কালার একই রকম যেসব অবজেক্টে রয়েছে সেগুলো একসাথে সিলেক্ট হবে। যে অবজেক্টটাকে সিলেক্ট করেছি সেই অবজেক্টটাকে ধরে কিন্তু এই অবজেক্টের মতোই যে অবজেক্টগুলোর ফিল এবং স্টক কালার একই রকম রয়েছে সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে। আর আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখুন এই স্টারের মতোই এই ইলিপসের যেহেতু স্টক এবং ফিল কালার একই রকম তাই এই ইলিপসটাকে এভাবে সে সিলেক্ট করে নিয়েছে, ঠিক আছে। এভাবে একটা ডকুমেন্টের ভিতরে অনেক রকম শেপ থাকতে পারে এবং সেই শেপের স্টক এবং ফিল কালারকে একই রকম থাকলে সেগুলোকে সিলেক্ট করার জন্য আমরা প্রথমে সেই অবজেক্টটিকে এভাবে সিলেক্ট করে দিব সিলেকশন টুলের মাধ্যমে। দেন আমরা এখান থেকে অলে গিয়ে পুনরায় আমরা ফিল অ্যান্ড স্টকে ক্লিক করলে সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে স্টক হোয়াইট যেগুলো একরকম রয়েছে সেগুলো এখানে সিলেক্ট হবে। এখানে যদি আমরা এটাকে ক্লিক করি দেখতে পাচ্ছি স্টক হোয়াইট 5 রয়েছে, এই স্টারটাকে দেখি স্টক 5 রয়েছে এবং এখানে ইলিপসটার স্টক 9 রয়েছে এবং এটার স্টক রয়েছে 8, ঠিক আছে। তো এখানে যেসব অবজেক্টের স্টকের মান একই রকম রয়েছে সেগুলোকে সিলেক্ট করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। তো এখানে এটার 5 রয়েছে, আমি এখানে এটারও 5 দিয়ে দিচ্ছি এই লিস্টটাকে, দেন আমরা বুঝতে পারবো। এবার আমরা এই লিস্টটাকে সিলেক্ট করলাম, এটার ফিল কালার এবং স্টক কালার কিন্তু ব্ল্যাক এবং রেড, এবং এটার ফিল কালার ও স্টক কালার ব্লু এবং ব্ল্যাক, ঠিক আছে। এটার আমি ফিল কালার চেঞ্জ করে দিচ্ছি, ইয়েলো করলাম। এখানে কিন্তু আমরা যে স্টক হোয়াইট রয়েছে যেগুলো একরকম সেগুলোকে আমরা সিলেক্ট করবো, সেই জন্য আমরা স্টারটাকে সিলেক্ট করলাম। তো স্টারের যে হোয়াইট রয়েছে সেটা রয়েছে 5, তো যেসব অবজেক্টের বা শেপের স্টক 5 রয়েছে সেগুলো কিন্তু একসাথে সিলেক্ট হবে। স্টকের হোয়াইট যেন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এই 3টা অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেছে। 3টার কালার স্টক কালার এবং ফিল কালার কিন্তু ভিন্ন, কিন্তু এখানে যে স্টকের হোয়াইট রয়েছে সেগুলো মান 1 হওয়াতে অর্থাৎ 5 হওয়াতে সেগুলো এভাবে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকভাবে। দেন অপাসিটি, তাহলে আমরা এখানে অপাসিটি যদি ক্লিক করি তখন সবগুলো অবজেক্ট এভাবে সিলেক্ট হয়ে গেছে, কারণ সবগুলোর অপাসিটি 100। এখানে যে লিস্টার অপাসিটি রয়েছে এটাকে আমরা এখানে তারপর টাইপ করে 50 দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে আমরা ধরে ধরে কিছু অবজেক্টের অপাসিটি আমরা ইচ্ছে করে কমিয়ে দিচ্ছি, জাস্ট ওই যে কমান্ডটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে দেখার জন্য। তো এখানে 3টা অবজেক্টের অপাসিটি আমরা 50 করলাম, তারপর আমরা এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা চাচ্ছি যে 50 অপাসিটি যেসব অবজেক্ট রয়েছে সেগুলোকে আমরা একসাথে সিলেক্ট করবো, এটার মতো যে 50 অপাসিটি রয়েছে যেসব অবজেক্টের। দেন আমরা এখানে গিয়ে অলে গিয়ে পুনরায় আমরা এখানে অপাসিটিতে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখুন এই 3টা অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে গেছে যেগুলোর অপাসিটি 50 রয়েছে, ঠিক আছে। এভাবে আমরা
অপাসিটি ওয়াইজ যে অবজেক্টকে সিলেক্ট করতে পারি। এরপরে রয়েছে স্টাইল। স্টাইল আমরা এই অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে এখানে আমরা গ্রাফিক স্টাইল এটাকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখানে এটাকে সিলেক্ট করে আরেকটা গ্রাফিক স্টাইল দিলাম, এখানে সিলেক্ট করে গ্রাফিক স্টাইলের বক্স থেকে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমরা এবার এখানে ক্লিক করে গ্রাফিক স্টাইল, দেখুন একই রকম গ্রাফিক স্টাইল যে অবজেক্টে রয়েছে সেগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আর এটা একই রকম গ্রাফিক স্টাইল। এবার যদি আমরা এখানে অলে দিয়ে আমরা পুনরায় গ্রাফিক স্টাইলে সিলেক্ট করি, দেন এখানে দেখতে পাচ্ছেন একই রকম গ্রাফিক স্টাইল যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এভাবে গ্রাফিক স্টাইল ওয়াইজও আমরা অবজেক্টে সিলেক্ট করতে পারি। এরপরে রয়েছে অ্যাপারেন্স। ভিতরের যে কালার রয়েছে ফিল কালার সেগুলো যদি একরকম থাকে তাহলে কিন্তু এই অ্যাপারেন্সটা সেভাবে কাজ করে। দেখুন এটার আমি স্টক কালারটা ডান করে দিয়েছি, এইটার অ্যাপারেন্স এবং এটার অ্যাপারেন্স একই রকম, ঠিক আছে। এবার যদি আমরা এখানে অলে দেই, দেখুন এখানে এই দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। অ্যাপারেন্স মিনস এখানে যে অবজেক্টের ফিল কালার একই রকম হলে, অর্থাৎ স্টক নাই ফিল কালার রয়েছে এরকম অবজেক্টে সে সিলেক্ট করছে। ফিল কালার কিন্তু ব্ল্যাক, এটা ফিল কালারকে যদি আমরা এবার ব্লু করে দিই, ব্লু করে দিয়ে সিলেক্ট অবস্থায় আমরা এবার অলে যাই, যে পুনরায় অ্যাপারেন্সে ক্লিক করি, দেখুন এই তিনটা অবজেক্ট এবার একসাথে সিলেক্ট হচ্ছে। এবার যদি আমরা এখানে অলে গিয়ে এবার আমরা অ্যাপারেন্সে ক্লিক করি, এবার দেখতে পাচ্ছি আমরা তিনটা অবজেক্ট একসাথে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এগুলোর অ্যাপারেন্স একই রকম। আবার এখানে স্টক আছে 5, এটা ফিল কালারকে আমি নান করে দিচ্ছি। পুনরায় আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে স্টকটাকে ব্ল্যাক দিয়ে এখানে এটা হোয়াইটটাকে 5 করে দিচ্ছি, 5 করে দিয়ে এটা ফিল কালারটাকে আমি নান করে দিচ্ছি। এই দুইটার অ্যাপারেন্স কিন্তু একই রকম, এটারও স্টক 5 পিটি এবং এটার ফিল কালার নেই। আমরা এখানে যদি অলে গিয়ে পুনরায় আমরা অ্যাপারেন্সে ক্লিক করি, দেখুন এই দুইটার অ্যাপারেন্স একই রকম। অ্যাপারেন্স মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কোনো অবজেক্টের স্টক বা ফিল একই রকম থাকলে এবং সেটার হোয়াইট যদি একই রকম থাকে অথবা গ্রাফিক স্টাইল যদি একই রকম থাকে, তো সেটাকে একই রকম অ্যাপারেন্স ধরে এখানে সেগুলো সিলেক্ট হচ্ছে। এবার আমরা শেপ অপশন যেটা রয়েছে সেটা দেখব। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে শেপে ক্লিক করলাম, দেখুন রেক্ট্যাঙ্গুলার যে শেপগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। এই কমান্ডটা অনলি রেক্ট্যাঙ্গুলার শেপের উপরে কাজ করে। দেখুন অন্যান্য শেপ যদি আমরা সিলেক্ট করি, এখানে স্টার শেপ সিলেক্ট করে যদি যাই, দেখুন এখানে এই শেপটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি ইলিপসটাকে সিলেক্ট করে এখানে যদি যাই, দেখুন এই শেপটা এখানে ইনঅ্যাক্টিভ। অনলি রেক্ট্যাঙ্গুলার যে শেপগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করার পরে যদি আমরা এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে শেপটা এখানে অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। তো এই শেপ যে অপশনটা আছে সেটা অনলি রেক্ট্যাঙ্গুলার যে শেপ রয়েছে সেই ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। তো আমরা এখানে যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলের মাধ্যমে অবশ্যই কোনো অবজেক্টে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই অপশন প্যানেলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। আমরা এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। এখানে কন্ট্রোল প্যানেলে একটা অপশন বাদ পড়ে গেছে, যেটা হলো শেপ প্রপার্টিজ। তো শেপ প্রপার্টিজের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছু প্রপার্টিজ দেখা যাচ্ছে, যেটার মাধ্যমে সিলেক্টকৃত অবজেক্টকে আমরা রোটেট করাতে পারি বিভিন্ন দিকে, যেমন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 150 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, এভাবে 0 ডিগ্রি এভাবে রয়েছে। এবং এখান থেকে আমরা ওয়াইড হাইটও, যেটা আমরা এখান থেকে বাড়িয়েছি ওয়াইড এবং হাইট এখান থেকে করতে পারি, আবার এটা এখান থেকে করতে পারি। চেইনিংটা ব্রেক করে দিলে আমরা অনলি ওয়াইড কিনে বাড়াতে পারবো, হাইট কিন্তু বাড়বে না। যদি চেইনিংটা এখানে আমরা অ্যাক্টিভ করে দিই এইভাবে ক্লিক করে, এবার যদি আমরা একটার ঘরের মান বাড়াই তাহলে আনুপাতিক হারে হাইটটাও বাড়বে। ওয়াইডের মান বাড়ালে আনুপাতিক হারে হাইটটাও বাড়বে, আর হাইটের মান বাড়ালে বা কমালে আনুপাতিক হারে ওয়াইডের মানও বাড়বে কমবে, ঠিক আছে। চেইনিংটা ব্রেক করে দিলে আমরা যে কোনো এক সাইড ওয়াইডকে বাড়াতে পারি অথবা আলাদা আলাদাভাবে হাইট এবং ওয়াইডকে আমরা বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। এরপরে যে অপশনটা রয়েছে এখানে 4টা ঘর দেখা যাচ্ছে এবং এটা চেইন লিঙ্কের মাধ্যমে এটা লক করা রয়েছে, ঠিক আছে। তো লক অবস্থায় যদি আমরা এখানে যে কোনো একটা ঘরের মানকে বাড়াই বা কমাই, সবগুলো ঘরের মান কিন্তু একসাথে বাড়ছে কমছে। এবং এখানে করার টাইপ দেখা যাচ্ছে রাউন্ডেড রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে আরও 2টা অপশন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু বাঁ দিকের ঘর রয়েছে, বাঁ দিকের ঘরের যে করার টাইপ রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এভাবে প্রতিটা ঘরের করার টাইপকে আমরা আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারি খুব সহজে। তো এখানে যদি স্কেল রেক্ট্যাঙ্গুলার কর্নার এটাকে যদি চেক দিয়ে দিই, তো এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা বড় ছোট করলে এই কর্নারগুলো রেক্ট্যাঙ্গুলারের সাথে আনুপাতিক হারে বড় হবে বা ছোট হবে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা এই অপশন আনচেক করে দিই তাহলে আমরা এই অবজেক্টটাকে বড় ছোট করলে কর্নারটা সেই অনুপাতে বড় ছোট হবে না, ঠিক আছে, কর্নারটা স্থির থাকবে। এরপরে যে অপশনটা রয়েছে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, কোনো অবজেক্টের
স্ট্রোক এবং ইফেক্টকে যদি একসাথে অবজেক্টের সাথে সাথে আমরা ট্রান্সফর্ম করে ছোটো বড় করতে চাই তাহলে আমরা এই অপশনটা চেক দিয়ে দেবো। এই অপশনটা চেক না দিয়ে যদি আমরা এই সিলেক্টকৃত অবজেক্ট রেক্ট্যাঙ্গুলারটাকে বড় করি তাহলে কিন্তু এই অবজেক্টের সাথে সাথে স্ট্রোকটা বড় হয়নি, স্ট্রোকটা কিন্তু একই রকম রয়ে গেছে। যদি আমরা এখানে চেক দিয়ে দিই, চেক দিয়ে এবার আমরা এখানে এটাকে যদি এভাবে ছোট করি তাহলে অবজেক্টটা যত ছোট হবে এই স্ট্রোকটাও তার সাথে সাথে ছোট হয়ে যাবে। আবার এটা বড় করলে এই অবজেক্টটা যতটুকু বড় করব সেই অনুপাতে কিন্তু স্ট্রোকটাও এখানে বড় হয়ে যাচ্ছে। দেখুন যদি আমরা এইভাবে চাই তাহলে অবশ্যই আমরা এই অপশনে চেক দিয়ে দেবো, আর না চাইলে আমরা এখানে আনচেক দিব। আনচেক দিয়ে দেওয়ার পরে আমরা যদি এটাকে বড় করি, দেখুন এখন ছোট অবস্থায় অবজেক্টটা স্ট্রোক যেরকম রয়েছে এটা বড় করলে অবজেক্টটার যে স্ট্রোক রয়েছে সেরকমই থাকবে। ঠিক আছে, তো এই অপশনগুলো এইভাবে কাজ করে। এরপরে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুলটার যে হেডটা আছে সেটা সিলেকশন টুলের অ্যারো হেডটা ব্ল্যাক রঙের, ডাইরেক্ট সিলেকশন টুলের হেডটা হোয়াইট কালারের। এটা ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল। এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো অবজেক্টের যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে সেগুলো কীভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে সেই অবজেক্টের যে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমরা অবজেক্টকে এভাবে মডিফাই করতে পারি। এবং এখানে অবজেক্টের যে কর্নারগুলো রয়েছে সেগুলোকে রাউন্ড করতে পারি এভাবে। বলের যেই কর্নারটাকে আমরা রাউন্ড শেপ করবো সেই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসের বাম বাটন ক্লিক করে কর্নারটাকে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এই বলের মতো যে আইকনটা আছে এখানে ধরে আমরা ভিতর দিকে যদি ড্র্যাগ করি সেই কর্নারটাকে আমরা এভাবে রাউন্ড শেপ করে ফেলতে পারবো। এভাবে আমরা ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে যে কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এভাবে সিলেক্ট করতে পারবো। এবং এভাবে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট অবস্থায় যদি আমরা এভাবে রাউন্ড শেপের উপরে মাউস বাটন চেপে ধরে ভিতর দিকে ড্র্যাগ করি তাহলে সম্পূর্ণ অবজেক্টের যে কর্নারগুলো আছে সেগুলো রাউন্ড হয়ে গেল। যদি আমরা যে কোনো একটা কর্নারকে রাউন্ড শেপ করতে চাই সেটার উপর ক্লিক করে এভাবে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এভাবে মাউসের বাটন চেপে ধরে যদি ড্র্যাগ করি তাহলে সেই অংশটা এভাবে রাউন্ড শেপ হয়ে যাবে। এবার আমরা এই অংশটাকে এই কর্নারটাকে রাউন্ড শেপ করতে পারি এভাবে। এভাবে বিভিন্ন অবজেক্ট আমরা দেখতে পাই বিভিন্ন ডিজাইনে। তো এগুলো এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেই হয়ে থাকে। এবার আমরা গ্রুপ সিলেকশনের মাধ্যমে কী কাজ করতে পারি সেটা দেখব। তো আমরা এখানে সিলেকশন টুলের মাধ্যমে সবগুলো অবজেক্ট এভাবে সিলেক্ট করে ফেললাম, অথবা আমরা এখানে এই আর্টবোর্ডের উপরে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য সিলেক্ট মেনুর অল কমান্ডের মাধ্যমে সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ কমান্ডের মাধ্যমে আমরা সবগুলো অবজেক্টকে এভাবে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল জি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে সিলেক্টকৃত সবগুলো অবজেক্ট একসাথে একটা গ্রুপে চলে যাবে। অথবা মাউসের ডান বাটন ক্লিক করে এভাবে যদি গ্রুপে ক্লিক করি তাহলেও এই অবজেক্টগুলো একটা গ্রুপে চলে গেল, অর্থাৎ এই সবগুলো অবজেক্ট একটা গ্রুপে রয়েছে। তো সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি এভাবে ক্লিক করি যে কোনো একটা অবজেক্টের উপরে দেখুন সবগুলো অবজেক্ট এভাবে সিলেক্ট হয়ে গেল, কারণ এই সবগুলো অবজেক্ট একটা গ্রুপে রয়েছে। এভাবে একটা গ্রুপের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে একসাথে এভাবে মুভ করাতে পারি, অথবা ট্রান্সফর্ম করে একসাথে ছোট বড় করতে পারি। অথবা দেখুন এক একটা কালার এক এক রকম রয়েছে বলে এখানে স্ট্রোক এবং ফিল কালার নাম দেখাচ্ছে। ঠিক আছে, যদি ফিল কালারের ঘরে যে কোনো একটা কালার আমরা বসিয়ে দিই তাহলে সবগুলো ফিল কালার কিন্তু একই রকম হয়ে যাবে। যাই হোক, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা চাচ্ছি যে এই গ্রুপের ভিতরে যে কোনো একটা অবজেক্টকে আমরা মুভ করাবো। তাহলে আমাদের কী করতে হবে, যেই অবজেক্টটাকে মুভ করাবো তার উপরে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে এভাবে আইসোলেশন মোডে যেতে হবে, গিয়ে তারপর এই অবজেক্টটিকে এভাবে মুভ করাতে হবে। ঠিক আছে, তো আমরা এই ঝামেলা এড়ানোর জন্য এখানে গ্রুপের ভিতরে যে কোনো একটা অবজেক্টকে মুভ করতে চাইলে অবশ্যই গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে দেখুন আমরা যদি আমরা এভাবে যে কোনো অবজেক্টকে এভাবে ধরে মুভ করাতে পারছি যে কোনো দিকে। দেখুন সবগুলো অবজেক্ট কিন্তু একটা গ্রুপে রয়েছে। তারপরেও আমরা এই গ্রুপের ভিতরে যে কোনো একটা অবজেক্টকে যদি এভাবে মুভ করতে চাই তাহলে আমরা গ্রুপ সিলেকশন টুলটা মাধ্যমে সেই কাজটা খুব সহজে করতে পারি। তো যাই হোক, আমরা এখানে এগুলোকে আরম্ভ গ্রুপ করে দিচ্ছি। তো দেখলাম আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে কী কাজ করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের মাধ্যমে আমরা সেম কালারের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে পারবো। দেখুন এটা সিলেক্ট করে নিয়ে যখনই আমরা এই ব্লু কালারের রেস্টের উপর ক্লিক করবো দেখুন সাথে সাথে এই দুইটা ব্লু কালারের রেস্টটা একসাথে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা এখানে এই যে গ্রাফিক স্টাইলটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই একই রকম গ্রাফিক স্টাইলের যে অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা ম্যাজিক অন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। ম্যাজিক অন টুলের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা সেটিং বক্স চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এই সেটিং বক্সের ভিতরে দেখুন ফিল কালারটা সিলেক্ট করে আছে। এটা টলারেন্সকে যদি আমরা বাড়িয়ে দিই, এই কালারের যে টলারেন্স সেটাকে যদি আমরা বাড়িয়ে দিই যদি এবার আমরা ম্যাজিক অন টুলের মাধ্যমে ক্লিক করি দেখুন সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো টলারেন্স কমিয়ে দিলে অ্যাকুরেট যে কালারটা আছে সেটাকেই সে
সিলেক্ট করতে পারছেন। এভাবে ফিল কালার, স্ট্রোক হোয়াইট যদি একই রকম থাকে সেই স্ট্রোক হোয়াইটকে সিলেক্ট করার জন্য আমরা এখানে এই ম্যাজিক ওয়ান্ড টুলটাও ব্যবহার ম্যাজিক ওয়ান্ডের যে সেটিং বক্সটা রয়েছে এখানে আরও কিছু অপশন আছে, অপাসিটি এবং ব্লেন্ডিং মোড। তো অপাসিটি টলারেন্স, যেসব অবজেক্টের অপাসিটি একই রকম হবে সেগুলো টলারেন্সকে আমরা বাড়িয়ে কমিয়ে সেই টলারেন্স অনুযায়ী সেই অবজেক্টকে সিলেক্ট করার জন্য আমরা এখানে এই অপশনটাকে চেক দিয়ে দেবো। এবং ব্লেন্ডিং মোডও সেম। এই প্যানেলের সবার উপরে ডান কর্নারে এই আইকনে ক্লিক করে আমরা এখানে যে ড্রপডাউন লিস্ট পাবো এখান থেকে রিসেট অপশনে ক্লিক করে সবগুলো রিসেট হয়ে গেল। এবং ইউজ অল লেয়ার, সব লেয়ারে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই এখানে চেক দিয়ে দেবো। তো এখান থেকে আমরা বিভিন্ন অপশনকে হাইড করতে পারছি। দেখুন যখন আমরা সবগুলো অপশনকে হাইড করে ফেলেছি অনলি ফিল কালারটা এখানে, ফিল কালারের অপশনটা এখানে দেখা যাচ্ছে। এবং শো স্টক অপশনস সেগুলোকে আমরা হাইড এবং শো করতে পারছি। দেখুন তো এছাড়াও আমরা এরপরের যে টুলটা আছে ল্যাসো টুলটা এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এভাবে দুইটা অবজেক্টের উপরে এভাবে ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশন রেখে দিই, দেখুন দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা দুই বা তত অবজেক্টে ল্যাসো টুলের মাধ্যমে যদি এভাবে ড্র করে দিই, এভাবে সিলেকশন ড্র করে দিলে সেই অবজেক্টগুলো এভাবে খুব সহজে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। তো আমরা দেখেছি যে একটা আর্টবোর্ডের উপরে যতগুলো অবজেক্ট আছে সেগুলোকে সিলেক্ট করার জন্য সিলেকশন মেনুর যে অল কমান্ডটা আছে সেটাকে সিলেক্ট করে দিলে একটা আর্টবোর্ডের উপরে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এবং কন্ট্রোল এ প্রেস করলে কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, আমি এখান থেকে এই অবজেক্টটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখানে সিলেক্ট থেকে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড। দেখুন এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়নি, কারণ এই অবজেক্টটা এই অ্যাক্টিভ আর্টবোর্ডের বাইরে রয়েছে। যদি এখানে আমাদের আরেকটা আর্টবোর্ড থাকতো, এখানে আমি আরেকটা আর্টবোর্ড ড্র করলাম, ড্র করে নিয়ে আমি এখানে আরেকটা স্টার ড্র করব, ঠিক আছে। এটার কালার আমি দিয়ে দিচ্ছি গ্রিন। এখানে যদি আমরা স্ট্যাটাস বারের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে 2 নম্বর আর্টবোর্ডটা এখানে অ্যাক্টিভ রয়েছে। আর্টবোর্ড যে প্যানেলটা আছে সেটা ওপেন করছি, 1 নম্বর আর্টবোর্ড, এখানে 2 নম্বর আর্টবোর্ড দেখা যাচ্ছে। চাচ্ছি যে 1 নম্বর আর্টবোর্ডের যতগুলো অবজেক্ট আছে সেগুলিকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ অ্যাক্টিভ আর্টবোর্ড কোনটা 1 নম্বরটা, সিলেক্ট অল অর অ্যাক্টিভ আর্টবোর্ড, সিলেক্ট হয়ে গেল। এবার 2 নম্বর আর্টবোর্ডটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করলাম। এখানে স্ট্যাটাস প্যানেলে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর আর্টবোর্ডটা দেখা যাচ্ছে। তো আমরা সিলেক্ট থেকে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, দেখুন 2 নম্বর আর্টবোর্ডের উপরে যতগুলো অবজেক্ট আছে সেগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এভাবে আমরা এই কমান্ডটা কাজে লাগাতে পারি। এরপরে রয়েছে ডিসিলেক্ট, আমরা কোনো অবজেক্ট কীভাবে সিলেক্ট করার পরে আমরা ডিসিলেক্ট করতে পারি। শিফট কন্ট্রোল এ কিবোর্ড থেকে শর্টকাটভাবে প্রেস করলে ডিসিলেক্ট হয়, অথবা এখানে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারি, অথবা কৃত অবজেক্টকে ডিসিলেক্ট করার জন্য আমরা এখানে আর্টবোর্ডের বাইরের অংশে এভাবে ক্লিক করলেও অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে যায়। তো এখানে সবগুলো অবজেক্ট সিলেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা ডিসিলেক্ট করতে চাই, ডিসিলেক্ট কমান্ডের উপর ক্লিক করলে সবগুলো অবজেক্ট এভাবে ডিসিলেক্ট হয়ে গেল। পুনরায় যদি এগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা রিসিলেক্ট অপশনে ক্লিক করেও সবগুলো অবজেক্টকে রিসিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল 6 কিবোর্ড থেকে প্রেস করে সবগুলো অবজেক্ট এভাবে রিসিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ইনভার্স কমান্ডের মাধ্যমে কি কাজ করতে পারি সেটা দেখব। তো এখানে আমরা সর্বপ্রথমে রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম, এবং তার উপরে আমরা আরেকটা অবজেক্ট ড্র করব ইয়েলো কালারের, লিপস ড্র করলাম। দেন আমরা এবার একটা কালার নিচ্ছি রেড, নিয়ে আমরা এখানে একটা স্টার ড্র করব, ঠিক আছে। এভাবে এটার উপর একটা স্টার ড্র করলাম, সাপোজ এরকম একটা ডিজাইন। তো আমরা এখানে এই সবার উপরে যে স্টারটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুলের মাধ্যমে, সিলেক্ট করে নিয়ে সিলেক্টে গিয়ে আমরা ইনভার্স কমান্ডটা দেব। ইনভার্স কমান্ড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে 2টা অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এভাবে এটাকে উপরে সরাতে পারছি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে রেক্ট্যাঙ্গুলারটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে সিলেক্টে গিয়ে ইনভার্স কমান্ডটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ভিতরে যে 2টা অবজেক্ট আছে সেই 2টা অবজেক্ট এভাবে সিলেক্ট হয়ে গেল। তো এভাবে আমরা ইনভার্স কমান্ডের মাধ্যমে যে অবজেক্টটা সিলেক্ট রয়েছে সেই অবজেক্টটা ব্যতীত অন্যান্য অবজেক্টগুলোকে সিলেক্ট করে ফেলতে পারি। দেখুন এখন যদি আমি এখানে আরও কিছু অবজেক্ট নিয়ে আসি, তারপর এখানে একটা ইডিট দিলাম, ঠিক আছে। এটা কালারকে আমি অন্য কালার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এবং এখানে আর একটা স্টার ড্র করছি, এটা কালারটাকে আমি ব্লু করে দিচ্ছি। দেখুন এখানে যে স্টারটা আছে সেটা কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। আমরা চাচ্ছি এই স্টারটা ছাড়া অন্যান্য অবজেক্টগুলো সিলেক্ট হবে, সেই ক্ষেত্রে আমরা এই স্টারটাকে ডিসিলেক্ট করে এভাবে আমরা অন্যান্য অবজেক্টগুলোকে সিলেক্ট করব। তো
এই সমস্যা এড়ানোর জন্য আমরা এখানে সরাসরি সিলেক্ট থেকে ইনভার্স কমান্ডটা দিলে সিলেক্টকৃত অবজেক্টের ব্যতীত অন্যান্য অবজেক্টগুলো এভাবে সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা ইনভার্স কমান্ডটাকে কাজে লাগাতে পারি। এরপরে রয়েছে নেক্সট অবজেক্ট অ্যাভাব, ঠিক আছে। এখানে যদি আমরা লেয়ার প্যানেলের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে সবার উপরে রয়েছে কোনটা, এই স্টারটা। তো আমি এখানে কিছু স্টার ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এই লিস্টটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। সবার উপরে রয়েছে স্টারটা, ঠিক আছে। আমি এভাবে সিরিয়াল ওয়াইজ রাখছি। এখানে আমি লিস্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে সিলেক্টে গিয়ে নেক্সট অবজেক্ট অ্যাভাব, ঠিক আছে। এটার উপরে যে অবজেক্ট আছে সেটাকে আমি সিলেক্ট করব। তাহলে ক্লিক করার সাথে সাথে ঠিক এই লিস্টের উপরে যে অবজেক্ট আছে সেটা সিলেক্ট হবে। পুনরায় যদি আমরা এখানে সিলেক্টে গিয়ে নেক্সট অবজেক্ট অ্যাভাব আবার ক্লিক করি তাহলে এই লিস্টের উপরে যে অবজেক্ট আছে সেটা সিলেক্ট হচ্ছে। এভাবে আমরা যদি এই দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে নিয়ে পুনরায় সিলেক্টে গিয়ে নেক্সট অবজেক্ট অ্যাভাব দেয়, তাহলে এই দুইটা অবজেক্টের উপরে যেটা আছে সেটা সিলেক্ট হবে। এটা শর্টকাট কি করে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে। তাহলে আমি এখানে নেক্সট অবজেক্ট অ্যাভাব দিলে দেখুন এই দুইটা অবজেক্টের উপরে স্ট্যাটাস রয়েছে সেটা সিলেক্ট হচ্ছে। এভাবে এক বা দুই বা তার অধিক যদি অবজেক্ট থাকে সেগুলোকে এভাবে সিলেক্ট করার পরে সেই অবজেক্টের উপরে যে অবজেক্টটা আছে সেটাকে সিলেক্ট করার জন্য আমরা ঠিক নেক্সট অবজেক্ট অ্যাভাব এই কমান্ডটা অ্যাপ্লাই করতে পারি। এবং তারপরে যে কমান্ডটা আছে সেটা হলো তার বিপরীত, অর্থাৎ যে অবজেক্টটা সিলেক্ট রয়েছে তার নিচের অবজেক্টে সিলেক্ট করার জন্য আমরা নেক্সট অবজেক্ট বিলো এই কমান্ডটা অ্যাপ্লাই করব। এই দুইটা অবজেক্ট এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে যদি আমরা এখানে নেক্সট অবজেক্ট বিলো দেই তাহলে এই সিলেক্টকৃত দুইটা অবজেক্টের নিচে যে অবজেক্ট আছে সেটা এভাবে সিলেক্ট হয়ে গেল। এভাবে 1 2 3 4 5 যত অবজেক্ট থাকুক না কেন সেগুলোকে সিলেক্ট করে নিয়ে তার উপরের অবজেক্টে সিলেক্ট করার জন্য আমরা নেক্সট অবজেক্ট অ্যাভাব এই কমান্ডটা অ্যাপ্লাই করব এবং সিলেক্টকৃত অবজেক্টের নিচের অবজেক্টে সিলেক্ট করার জন্য আমরা নেক্সট অবজেক্ট বিলো এই কমান্ডটা অ্যাপ্লাই করব। এরপরে দেখতে পাচ্ছি সেম যে কমান্ডটা রয়েছে তার অধীনে অনেকগুলো অপশন রয়েছে। এটা কিন্তু পূর্বেই আমরা এখানে দেখেছিলাম, এর সাথে কিন্তু এই কমান্ডটার মিল রয়েছে, ঠিক আছে। তো এটা দেখানোর জন্য আমরা এখানে পূর্বে তৈরি করা আমরা এই ডকুমেন্টটাকে ওপেন করলাম। এখানে অনেকগুলো শেপ তৈরি করা আছে, সেগুলো স্ট্রোক কালার ফিল কালার আমি পূর্বে দিয়ে রেখেছি এবং এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরিতে গিয়ে এখান থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে আমরা নিয়ে আসছি মোবাইল থেকে, লোগো এলিমেন্ট থেকে নিয়ে আসছি। লোগো এলিমেন্টের এখানে রয়েছে সিম্বল লাইব্রেরি, এখানে দেখুন এই সিম্বলটা রয়েছে, এরপরে এখানে এই সিম্বলটা রয়েছে এবং এরপরে রয়েছে আর্থের যে সিম্বল এটা, ঠিক আছে। তো এবার আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সেমে যাব, সেমে গিয়ে দেখতে পাচ্ছি অ্যাপারেন্স। ক্লিক করার সাথে সাথে একই রকম অ্যাপারেন্সের যে অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট হচ্ছে। তো অ্যাপারেন্সের যে ব্যাপারটা সেটা আমি পূর্বেও বলেছিলাম যে সেমে গিয়ে অ্যাপারেন্সে ক্লিক করার সাথে সাথে একই রকম ফিল কালার বা স্ট্রোক কালার যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এখানে সেমে গিয়ে সেম অ্যাপারেন্স গ্রাফিক স্টাইল একই রকম রয়েছে, তাই এখানে এই দুইটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। যদি আমরা এই লিস্টটাকে এখানে সিলেক্ট করলাম রেড কালারের, সিলেক্ট সেম অ্যাপারেন্স, দেখুন এই ফিল কালার এবং স্ট্রোক কালার একই রকম। এটা স্ট্রোক কালার নেই, এটারও স্ট্রোক কালার নেই, কিন্তু ফিল কালার একই রকম। এই দুইটা অ্যাপারেন্স সেম, সেটা এই জন্য এই দুইটা একইভাবে সিলেক্ট হয়েছে। তো এখানে যদি গ্রিন কালার লিপসটাকে সিলেক্ট করলাম দেন সেম অ্যাপারেন্স, এই দুইটা লিপসের স্ট্রোক এবং ফিল কালার একই রকম, তাই এই দুইটা সিলেক্ট হয়েছে। এবার আমি এই যে সিম্বলটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্টে গিয়ে সেমে গিয়ে অ্যাপারেন্সে ক্লিক করলাম। এখন এখানে একই রকম অ্যাপারেন্স রয়েছে কারণ এগুলো সবই সিম্বল, তাই অ্যাপারেন্স একই রকম, তাই সবগুলো সিম্বল এখানে সিলেক্ট হয়েছে এভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম অবজেক্ট সিম্বল গ্রাফিক স্টাইল বিভিন্ন রকম ইফেক্ট অ্যাপ্লাই করে অবজেক্টের ভিতরে সেগুলোকে আপনারা এখান থেকে এই কমান্ডগুলো অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা কীভাবে কাজ করে। অ্যাপারেন্স অ্যাট্রিবিউট এখানে এটা ইনঅ্যাক্টিভ রয়েছে, যাই হোক এটা আমি স্কিপ করে যাচ্ছি। তো ব্লেন্ডিং মুড, যেসব অবজেক্টের ব্লেন্ডিং মুড একই রকম রয়েছে সেগুলো সিলেক্ট হবে। তো আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ট্রান্সপারেন্সি যে প্যানেলটা আছে সেটা ওপেন করলাম, ওপেন করে এখানে ব্লেন্ডিং মুডটা আমি ডার্কেন দিয়ে দিলাম, ঠিক আছে। এই লিস্টার ব্লেন্ডিং মুড ডার্কেন এবং এখানে যে গ্রাফিক স্টাইলটা আছে এটার ব্লেন্ডিং মুড আমি ডার্কেন করে দিলাম। তো এটার এবং এটার ব্লেন্ডিং মুড একই রকম। দেখুন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে সিলেক্টে গিয়ে সেম ব্লেন্ডিং মুড, যেসব অবজেক্টের ব্লেন্ডিং মুড একই রকম সেই অবজেক্টগুলো এইভাবে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেখুন এই দুইটা অবজেক্টের ব্লেন্ডিং মুড কিন্তু আমরা ডার্কেন করে দিয়েছিলাম, সেই দুইটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। এবার আমি এটাকে নর্মাল করে দিচ্ছি। এখানে এই অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে এবার পুনরায় সিলেক্টে গিয়ে সেম ব্লেন্ডিং মুডে যদি যাই সবগুলো অবজেক্টের ব্লেন্ডিং মুড একই রকম, তাই সবগুলো অবজেক্ট এভাবে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার সিলেক্টে গিয়ে সেমে গিয়ে
ফিল স্টক একই রকম ফিল স্টক হলে একই রকম যে ফিল স্টকের অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট হবে। তো যেটা আমি পূর্বেই এখানে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এটা আমি মনে করি না এখানে পুনরায় এটা আলোচনা করার দরকার আছে। কালার, ফিল অ্যান্ড স্টক, ব্র্যান্ডিং, মুড, স্টক কালার, স্টক হোয়াইট, এগুলো ঠিক এই অপশনে যে এখানে যে অপশনটা আছে কন্ট্রোল প্যানেলের অধীনে এই একই রকমভাবে কাজ করে এগুলো। এরপরে রয়েছে অবজেক্টের যে অল অন সেম লেয়ার, একটা লেয়ারের ভিতরে যদি কোনো অবজেক্ট থেকে থাকে, যেমন এখানে এই একটা লেয়ারের ভিতরে সবগুলো অবজেক্ট রয়েছে, ঠিক আছে, এগুলো সব সাব লেয়ার। সিলেক্ট মেনুতে গিয়ে অবজেক্টে গিয়ে অল অন সেম লেয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টার দুটো আমরা এই 2 নাম্বার লেয়ারে তৈরি করেছি, ঠিক আছে। তো এখানে যদি 2-এর অধিক অবজেক্ট থাকে, আরও যদি অবজেক্ট বেশি থাকতো, এটাকে হাইড করে নিচ্ছি। হাইড করে নিয়ে এখানে অল্টারকে চেপে ধরে আমরা এটার আরও কিছু কপি তৈরি করে নিলাম, ঠিক আছে। কপি তৈরি করে নিয়ে এবার আমরা এখানে ওগুলোকে অন করে দিলাম। তো 2 নাম্বার লেয়ারের সবগুলোকে সিলেক্ট করার জন্য আমরা এখানে এই 2 নাম্বার লেয়ারের যে ডান দিকে যে একটা সার্কেল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো অবজেক্ট এইভাবে সিলেক্ট করতে পারি আমরা, ঠিক আছে। আবার 1 নাম্বার লেয়ারের সবগুলো অবজেক্টকে যদি সিলেক্ট করতে চাই, এর ডান দিকে যে সার্কেলটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে সবগুলো অবজেক্ট এভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সেই একই রকম ভাবে আমরা এখানে সিলেক্ট মেনুর অবজেক্টে গিয়ে এখানে অল অন সেম লেয়ার, এটা দেখুন ইনঅ্যাক্টিভ রয়েছে। একটা অবজেক্টে আমরা যদি এইভাবে সিলেক্ট করে নিয়ে অবজেক্টে গিয়ে অল অন সেম লেয়ারে ক্লিক করার সাথে সাথে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ একই লেয়ারে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো একসাথে এভাবে সিলেক্ট হয়ে গেল। এই কমান্ডটা তখনই অ্যাক্টিভ হবে যখন 2 বা তার ততোধিক লেয়ার থাকবে, ঠিক আছে। ডিরেকশন হ্যান্ডেলস, এখানে ক্লিক করার সাথে সাথে যে অবজেক্টের যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হবে, সেগুলো দেখা যাবে। দেখুন আমি এখানে এই অবজেক্টকে সিলেক্ট করে নিই, আর সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে ডাইরেকশন হ্যান্ডেলসে ক্লিক করার সাথে সাথে যে ডাইরেকশন হ্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে, সবগুলো হ্যান্ডেল দেখা যাচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা এই কমান্ডগুলো কাজে লাগাতে পারি। নট অ্যালাইনড টু পিক্সেল গ্রিড, যেসব অবজেক্টগুলো পিক্সেল গ্রিডে অ্যালাইন নেই সেই সব অবজেক্টে সিলেক্ট করার জন্য আমরা এই কমান্ডটা কাজে লাগাবো। বিসেল ব্রাশ স্ট্রোক, ঠিক আছে, ব্রাশ স্ট্রোক রয়েছে এখানে। যদি আমরা ব্রাশ দিয়ে একটা স্ট্রোক ড্র করি এভাবে, এবং এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা 2 বা তার ততোধিক অনেকগুলো যদি ব্রাশ স্ট্রোক থেকে থাকে সেগুলোকে সিলেক্ট করার জন্য আমরা অবজেক্টে গিয়ে ব্রাশ স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে দেখুন ব্রাশ স্ট্রোকটা এভাবে সিলেক্ট হয়ে গেল। এবং ব্রিসেল ব্রাশ যদি আমরা এখান থেকে ব্রাশ প্যানেলে গিয়ে আমরা এখান থেকে ব্রিসেল ব্রাশ নিয়ে আসি, ওপেন ব্রাশ লাইব্রেরি, এখান থেকে আমরা ব্রিসেল ব্রাশ নিয়ে আসছি এখান থেকে। এবার আমরা এখানে একটা ব্রিসেল ব্রাশ নিয়ে এখানে যদি আমরা এভাবে ব্রাশ করি, আর এখানে এবার যদি সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে ব্রিসেল ব্রাশ স্ট্রোকস ক্লিক করি, দেখুন ব্রিসেল ব্রাশটা সিলেক্ট হয়েছে, এটা কিন্তু সিলেক্ট হয়নি, এটা অনলি ব্রাশ স্ট্রোক, ঠিক আছে। এভাবে আমরা একটা ডিজাইনের ভিতরে অনেকগুলো ব্রিসেল ব্রাশের স্ট্রোক থাকলে সেগুলোকে সিলেক্ট করার জন্য আমরা এই কমান্ডটা কাজে লাগাতে পারি। দেন অবজেক্টে গিয়ে এবার আমরা দেবো ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো ক্লিপিং মাস্ক দেখার জন্য আমরা এখানে আরেকটা অবজেক্ট ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন করে নিয়ে আমি পূর্বে এটা প্লেস করে রেখেছি, দেন আমরা এখানে এভাবে এটাকে বসিয়ে দিয়ে বড় করে নিচ্ছি। দুইটা অবজেক্টকে এইভাবে ধরে আমরা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এর পাশে হয়তো আরও কিছু অবজেক্ট থাকতে পারে এইভাবে, ঠিক আছে। তো আমরা অনলি ক্লিপিং মাস্ক যুক্ত যেসব অবজেক্ট আছে সেগুলোকে সিলেক্ট করবো। সেজন্য আমরা কি করবো, সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে সরাসরি ক্লিপিং মাস্ককে ক্লিক করি, তাহলে ক্লিপিং মাস্ক যুক্ত যে অবজেক্টগুলো আছে সেগুলো এভাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব অবজেক্ট মেনুর স্ট্রে পয়েন্ট। স্ট্রে পয়েন্ট বলতে আমরা এখানে পেন টুলটা অ্যাক্টিভ করে এখানে একটা স্ট্রে পয়েন্ট ড্র করলাম, ঠিক আছে। এভাবে আমরা অনেক সময় ড্রয়িংয়ের সময় পেন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে হয়তো আমরা ড্রয়িং করি না, বা টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে টাইপ করতে গিয়ে হয়তো টাইপ না করে আবার এটাকে অফ করে দিচ্ছি। তো এখানে কিন্তু পয়েন্ট থেকে যাচ্ছে, সেই পয়েন্টগুলোকে স্ট্রে পয়েন্ট বলে। যদি আমরা ভিউ মেনু থেকে আউটলাইন মোডে চলে যাই তাহলে আমরা এই পয়েন্টগুলো দেখতে পাবো, ঠিক আছে। দেখুন আউটলাইন মোডে যাওয়ার পরে এই পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। পুনরায় নর্মাল মোডে চলে আসলাম। তো আমরা দেখেছিলাম অবজেক্ট মেনুর পাথে গিয়ে ক্লিন আপ দিলে সবগুলো স্ট্রে পয়েন্ট ডিলিট হয়ে যায়। এখানে সেই স্ট্রে পয়েন্টগুলোকে দেখার জন্য
আমরা সেগুলোকে সিলেক্ট করতে পারি। অবজেক্টে গিয়ে স্টেপ পয়েন্টে ক্লিক করার সাথে সাথে সেই স্টেপ পয়েন্টগুলো এভাবে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ডিলিট ক্লিক করলে সেই স্টেপ পয়েন্টগুলো ডিলিট হয়ে গেল। এভাবে স্টেপ পয়েন্টগুলোকে আমরা সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে স্টেপ পয়েন্টসে ক্লিক করে সেই স্টেপ পয়েন্টসগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারি। অল টেক্সট অবজেক্টস, এটা দেখার জন্য আমরা এখানে এই ডকুমেন্টটা তৈরি করে রেখেছি। তাহলে আমরা এই স্টারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা দেখেছিলাম যে টাইপ টুলের অধীনে যে এরিয়া টাইপ টুল আছে সেখানে ক্লিক করে এখানে আমরা ক্লিক করে এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি, ঠিক আছে, কপি করে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে এবার আমরা চাচ্ছি যে এখানে যে টেক্সট শেপগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করব। তাহলে আমরা সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে অল টেক্সট অবজেক্ট ক্লিক করার সাথে সাথে যেসব অবজেক্টের ভিতরে টেক্সট রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে আছে অবজেক্ট পয়েন্ট টাইপ অপশনস, ঠিক আছে। তো আমরা দেখেছিলাম টাইপে গিয়ে এখানে এরিয়া টাইপ অপশনস রয়েছে, ঠিক আছে। এরিয়া টাইপ অপশন যেহেতু আছে তাহলে আমরা সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে এরিয়া টাইপ অবজেক্টসে ক্লিক করার সাথে সাথে এরিয়া টাইপের অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে আমরা যদি এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে টাইপে গিয়ে এটাকে আমরা কনভার্ট টু পয়েন্ট টাইপ এখানে ক্লিক করার সাথে সাথে এই অবজেক্টটা কিন্তু পয়েন্ট টাইপে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে পয়েন্ট টাইপ অবজেক্টে ক্লিক করার সাথে সাথে পয়েন্ট টাইপের যে অবজেক্টগুলো আছে সেটা সিলেক্ট হলো। এবং সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে আমরা এরিয়া টাইপ অবজেক্টে ক্লিক করার সাথে সাথে এরিয়া টাইপের যে অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট হলো। তো এভাবে টাইপ মেনুতে আমরা দেখেছিলাম এরিয়া টাইপ এবং পয়েন্ট টাইপ কি। তো এখানে এরিয়া টাইপ এবং পয়েন্ট টাইপের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করার জন্য এখানে দুটো অপশন আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এরপর রয়েছে সেভ সিলেকশন। সাপোজ আমরা এই অবজেক্টটিকে তো এইভাবে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট মেনুতে গিয়ে আমরা সেভ সিলেকশন, এটা আমরা নাম দিতে পারি ELLIPS ইলিপস 1 নাম দিলাম, ওকে দিয়ে আমরা সিলেকশনটাকে এভাবে সরিয়ে ফেললাম। এভাবে একটা ডকুমেন্টের ভিতরে অনেক ইলিপস থাকতে পারে, অনেক রকমের শেপ থাকতে পারে। তো সেগুলোকে আমাদের প্রয়োজনে সেভ করে রাখার জন্য আমরা এখানে সেই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে সিলেক্ট মেনুতে গিয়ে সেভ সিলেকশন কমান্ডের মাধ্যমে সেভ করতে পারি। দেখুন আমরা ইলিপস অন নামে যে ইলিপসটা সেভ করেছি সেটা দেখা যাচ্ছে এখানে। তো আমরা এভাবে ডিসিলেক্ট করে দিয়ে সিলেক্টে গিয়ে পুনরায় যদি ইলিপস অনে ক্লিক করি অটোমেটিকভাবে সেই ইলিপসটা সিলেক্ট হয়ে গেল। এভাবে দুই বা ততোধিক বা অসংখ্য অবজেক্ট এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা সেটাকে সেভ সিলেকশনে গিয়ে সেটা নাম দিয়ে সিলেক্ট করে ফেলতে পারি এবং সেই নামের উপর ক্লিক করার সাথে সাথে সেই অবজেক্টটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে এডিট সিলেকশন, এখানে ক্লিক করে আমরা এডিট সিলেকশনের ডায়লগ বক্স থেকে সিলেক্টকৃত অবজেক্টটাকে ডিলিট করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে এই যেই নামে আমরা সিলেকশনটাকে সেভ করেছিলাম সেই নামটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ডিলিট অপশনে গিয়ে ওকে করে দিলে দেখুন এবার আমরা ইলিপস অন নামের যে সিলেকশনটা ছিল সেটা দেখতে পাচ্ছি না, সেটা এইভাবে এডিট সিলেকশনের মাধ্যমে ডিলিট করে ফেলতে পারি। তো এই হলো ব্যাপার। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকবে। তো সিলেকশনের মূল সবগুলো কমান্ড নিয়ে আমরা আলোচনা করেছি, আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি ইফেক্ট মেনু নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।